17শো শতাব্দী রাজস্থানের জয়পুরের রাজসভা আজ একটা চরম উত্তেজনার সাক্ষী। একজন প্রভাবশালী পণ্ডিত সভার মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে গৌড়ীয় বৈষ্ণবদের কোনো নিজস্ব শাস্ত্র নেই, তারা মন্দিরের পূজা করার আজ অধিকার হারিয়েছে। জয়পুরের রাজা সবাই জয়সিংহের সামনে তখন একটা কঠিন পরিস্থিতি। যদি শাস্ত্রীয় প্রমাণ না মেলে তবে মন্দির থেকে সরিয়ে নেওয়া হবে শ্রী গোবিন্দদেবজির শ্রী বিগ্রহকে। আর ঠিক সেই মুহূর্তেই এক তরুণ সন্ন্যাসী কিভাবে রাতারাতি অলৌকিকভাবে একটা মহাগ্রন্থ লিখে গোটা রাজসভাকে স্তব্ধ করে দিয়েছিলেন। আজ আমরা অনুসন্ধান করব ইতিহাসের সেই রোমাঞ্চকর ভূ রাজনৈতিক ও আধ্যাত্মিক লড়াইয়ের সেই কাহিনী। নমস্কার, আমি শচীনন্দন আর আপনারা আমার সাথে দেখছেন এই ব্রজপত্তন চ্যানেল। তার আগে মুকং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজের অভয় অশোক চরণে ভক্তিপূর্ণ দণ্ডপথ প্রণতি জানিয়ে আজ আমরা আপনাদের সামনে আনতে চলেছি সেই মহাপুরুষের কথা। দেখুন, আমি বেশ কয়েকদিন ধরে জয়পুরের ইতিহাস এবং গৌড়ীয় বৈষ্ণবদের অস্তিত্ব রক্ষার লড়াই নিয়ে একটু খোঁজ করছিলাম। এই খোঁজে এমন কিছু একটা তথ্য পাওয়া গেল যা শুধু একটা ধর্মের লড়াই ছিল না, সেটা ছিল সময়ের এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। কিভাবে ওড়িশার এক ভূমিপুত্র শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভু জয়পুরের মাটিতে বাংলার বৈষ্ণব সংস্কৃতির জয় পতাকা উড়িয়েছিলেন, আজ আমরা সেটাই টাইম লাইন অনুযায়ী বিশ্লেষণ করব। ভিডিওটা অনেক গভীর তথ্যে ঠাসা এবং বড় হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর শুরুতেই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। 16শো শতাব্দীর শেষ ভাগে সম্রাট ঔরঙ্গজেব মন্দির আক্রমণের খবর যখন বৃন্দাবনে পৌঁছায়, তখন ভক্তরা প্রাণের ঝুঁকি নিয়ে শ্রী বিগ্রহগুলোকে রক্ষা করার যাত্রা শুরু করলেন। সেই সময় জয়পুরের রাজারা ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তারা বৃন্দাবনের শ্রী গোবিন্দ দেবজিকে জয়পুরে নিয়ে আসেন এবং সেখানে রাজপ্রাসাদের সামনে একটা বিশাল মন্দির তৈরি করলেন। কিন্তু শান্তি বেশি দিন টিকলো না। 17শো শতাব্দীতে জয়পুরের রাজসভার অন্য আরেক সম্প্রদায় দাবি তোলেন যে গৌড়ীয় বৈষ্ণবদের কোনো স্বতন্ত্র পরিচিতি নেই, কারণ তাদের বেদান্ত সূত্রের উপর নিজস্ব কোনো ভাষ্যই নেই। সেই সময়ের নিয়ম অনুযায়ী কোনো সম্প্রদায়কে যদি স্বতন্ত্র ধর্ম হিসাবে স্বীকৃতি পেতে হয় তবে তাদের নিজস্ব শাস্ত্রীয় ব্যাখ্যা থাকতে হতো। বিপক্ষ পণ্ডিতরা দাবি করলেন যেহেতু গৌড়ীয় বৈষ্ণবদের নিজস্ব কোনো ভাষ্য নেই, তাই তাদের রামানন্দী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। রাজসভার নিয়ম অনুযায়ী 7 দিনের মধ্যে যদি গৌড়ীয় বৈষ্ণবেরা তাদের ভাষ্য দেখাতে না পারে তবে শ্রী গোবিন্দদেবজির মন্দির থেকে তাদের অধিকার কেড়ে নেওয়া হবে। এই সংকটের সময় এগিয়ে এলেন তরুণ পণ্ডিত শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভু। তিনি ছিলেন ওড়িশার মানুষের কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শনের অগাধ পাণ্ডিত্যের অধিকারী। তিনি সরাসরি শ্রী বিগ্রহের সামনে গিয়ে বসলেন এবং প্রার্থনা শুরু করলেন। কিংবদন্তি অনুযায়ী স্বয়ং শ্রী গোবিন্দদেব তাকে নির্দেশ দেন যে ভাষ্য লেখার জন্যে। বলদেব বিদ্যাভূষণ প্রভু মাত্র কয়েক দিনের মধ্যে মতান্তরে 7 দিনের মধ্যে ব্রহ্মসূত্রের এক অসামান্য ভাষ্য লিখে ফেললেন, যার নাম দেওয়া হলো শ্রী গোবিন্দ ভাষ্য। নির্ধারিত দিনে বলদেব বিদ্যাভূষণ প্রভু রাজসভার সেই পাণ্ডুলিপি নিয়ে হাজির হলেন। তার যুক্তি এবং শাস্ত্রীয় ব্যাখ্যা শুনে বিপক্ষ পণ্ডিতেরা বাকরুদ্ধ হয়ে যান। রাজা সবাই জয়সিংহ আনুষ্ঠানিকভাবে গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে স্বতন্ত্র এবং পঞ্চম বৈষ্ণব সম্প্রদায় হিসাবে স্বীকৃতি দিলেন। এই বিজয় শুধু ধর্মীয় বিজয় ছিল না, এটা ছিল জয়পুরের রাজপরিবারের সাথে বৈষ্ণব সংস্কৃতির প্রভাব আজীবনের জন্য সুপ্রতিষ্ঠিত হওয়া এবং বাংলার সাথে রাজস্থানের গভীর সংস্কৃতির এক সেতুবন্ধন তৈরি করা। ভাবলে অবাক লাগে, যদি সেদিন বলদেব বিদ্যাভূষণ প্রভু সেই ভাষ্যটা না লিখতেন তবে হয়তো আজ জয়পুরের ইতিহাসে গোবিন্দ দেবজির আরাধনা অন্যরকম হতো। তবে আপনাদের কি মনে হয়, এই যে রাতারীতিভাবে একটি জটিল মহাগ্রন্থ তৈরি করা, এটা কি শুধুমাত্র মানুষের মেধা ছিল নাকি এর পিছনে সত্যি কোনো এক অলৌকিক শক্তি কাজ করছিল?
কমেন্ট করে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান। আপনাদের কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর আমাদের কৃপা করুন, আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।